প্রচারণার শেষ দিনে কর্মী সমর্থক নিয়ে বিশাল শোডাউন বিএনপি প্রার্থীদের। জাতির উদ্দেশ্যে ভাষণ, আইনের শাসন নিশ্চিত ও 1 কোটি কর্মসংস্থানের অঙ্গীকার তারেক রহমানের। দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে যতটা কঠোর হওয়া যায় বিএনপি সরকার ইনশাল্লাহ ততটাই কঠোর হবে। দেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। নতুন আঙ্গিকে দেশ পরিচালনার প্রতিশ্রুতি 11 দলীয় জোটের প্রার্থীদের। দাবি আদায় আর রাস্তায় নামতে হবে না জনগণকে, বললেন জামায়াত আমির। এক কথায় যদি বলি, দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী। কারণ পরিবর্তন হলেই তাদের অপকর্মের পথ বন্ধ হবে, মানুষের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ থাকবে না। শেষ হলো নির্বাচনী প্রচার। গভীর রাতেও গণসংযোগে ব্যস্ত সময় কাটান প্রার্থীদের অনেকে। এলাকায় এলাকায় ঘুরে ভোট চান, দেন নানা প্রতিশ্রুতি। কিন্তু জনসংকুল দেশ, সেই হিসাবে আমাদের প্রাপ্তি কম। মাদক মুক্ত আমাদের 9 আসনটা করতে পারে, এটাই হলো প্রত্যাশা। সব বয়সের মানুষ আমাদেরকে শুভকামনা জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা ন্যায় ইনসাফের একটি সমাজ গড়তে চাই এবং আমরা দুর্নীতি থেকে মুক্ত থাকতে চাই। নির্বাচনী কাজে ব্যবহারের জন্য বডি ওর্ন ক্যামেরা ক্রয় নিয়ে অনিয়মের অভিযোগ। বাজার মূল্যের চেয়ে বেশি দরে সরবরাহকারী প্রতিষ্ঠানটির মালিকই ভোটের প্রার্থী। সমালোচনার মুখে ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে সরে এলো ইসি। কোনো ধরনের ভিডিও করা যাবে না গোপন কক্ষে। মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভিতরে যাবেন, প্রার্থীরা যাবেন, তাদের এজেন্টরা যাবেন, তারা ছবি তুলবেন, কিন্তু গোপন কক্ষ যেখানে স্টাম্পিং হয় সেখানে করবেন না। বিসিবি ও পিসিবির কাছে নথি স্বীকার করলো আইসিসি। শাস্তি দেওয়া হবে না টাইগারদের। 2028 থেকে 31 সালের মধ্যে 2টি বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ। ভারত ম্যাচ খেলবে পাকিস্তান। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত জানাব। দেশ গঠনে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ জানিয়ে সবার জন্য নিরাপদ রাষ্ট্র গড়ার অঙ্গীকার করলেন চেয়ারম্যান তারেক রহমান। শেষ দিনের প্রচারে তিনি বললেন, বিএনপি ছাড়া এই মুহূর্তে দেশ চালানোর অভিজ্ঞতা যেমন কারণ নেই, তেমনি রাষ্ট্র গঠনেরও অন্য দলে তেমন কোনো কর্মসূচি নেই। দলের পক্ষে জনরায়ের অনুরোধ করে বিএনপি চেয়ারম্যান বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক ধানের শীষ। রাজধানীর লালবাগে জনসভার মাধ্যমে শেষ করলেন নির্বাচনী প্রচার। বাসায় ফেরার পথে বাবা মায়ের কবর জিয়ারত করেন তারেক রহমান। ঢাকা 7 আসনের ঐতিহ্যবাহী পুরান ঢাকার লালবাগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার জন্য শেষবারের মতো মঞ্চে উঠলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির প্রার্থী হামিদুর রহমানের পক্ষে চাইলেন ভোট, স্বপ্ন দেখালেন নতুন বাংলাদেশের। ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে আমাদের যে সকল ভাই বোনেরা ট্রেনিং এর মাধ্যমে দক্ষ শ্রমিকে রূপান্তরিত হবে, তারা যখন বিদেশ যাবে, যদি তাদের অর্থ সংকট হয়, তাহলে যেন তাদেরকে জমি বিক্রি করতে না হয়, বাপ দাদার জমি যাতে বিক্রি করতে না হয়, সেই জন্য আমরা তাদেরকে বিদেশ যাওয়ার জন্য তাদেরকে আমরা সরকার থেকে ঋণ প্রদান করব। এর আগে ঢাকা 6 আসনের ধূপখোলা মাঠে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন তারেক রহমান। যোগ দেন ঢাকা 4 আসনের জুরাইনে দলীয় প্রচারণায়ও। ঘনবসতিপূর্ণ এই এলাকার বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন শোনান চরম দুরবস্থার কথা। তারেক রহমান আশ্বাস দেন 12 তারিখের পর ফিরবে সুদিন। মানুষের কর্মসংস্থানের সমস্যা, এই যে মিল ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এই কাজগুলো আমাদের পক্ষে করা সম্ভব। ইনশাআল্লাহ আপনাদের সমর্থনে, আল্লাহর রহমতে ধানের শীষ নির্বাচিত হলে, ধানের শীষ সরকার গঠন করলে এই কাজগুলো আমরা করব। শেষ ধাপের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এর আগে ঢাকা 5 আসনের যাত্রাবাড়ি যান বিএনপি চেয়ারম্যান। প্রচারণা চালান এই আসনের বিএনপির প্রার্থী নবিউল্লাহ নবীর পক্ষে। বিকেলে বড় পরিসরে তারেক রহমানকে স্বাগত জানানো হয় ঢাকা 9-এর বাসাবো তরুণ সংঘ মাঠে। বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের হাত ধরে সবুজবাগ, খিলগাঁও ও মুগদা এলাকার জলাবদ্ধতা সহ সকল সমস্যা নিরসনের প্রতিশ্রুতি দেন তারেক রহমান।
মেগা প্রজেক্টের নামে আমরা দুর্নীতি দেখেছি, মেগা দুর্নীতি। দেশ থেকে বছরে $16 বিলিয়ন পাচার হয়ে গিয়েছে, কিন্তু জনগণের স্বাস্থ্য সেবা বৃদ্ধি করার জন্য যে হাসপাতালের সুযোগ সুবিধা বৃদ্ধি হবে সেই কাজটি হয়নি জনগণের জন্য। আগামী নির্বাচনে ধানের শীষ সরকার গঠন করার সাথে সাথে দ্রুততার সাথে প্রত্যেক এলাকায় আমরা জলবদ্ধতা সমস্যার সমাধানের কাজে হাত দিব। বিএনপি চেয়ারম্যান দিনব্যাপী 8টি জনসভার শুরুতে প্রচারণা চালান নিজের আসন ঢাকা 17-তে। এরপর ঢাকা 10-এ রবিউল আলমের পক্ষে কলাবাগান মাঠের জনসভায় অংশ নেন তারেক রহমান। 8 আসনের মির্জা আব্বাসের পথসভায়ও যোগ দেন তিনি। রাতে নির্বাচনী প্রচার শেষে বাবা জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তারেক রহমান। রঞ্জন শান্ত, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচিত হলে আইনের শাসন নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতির উদ্দেশ্যে নির্বাচনী ভাষণে তিনি বলেন, সরকার গঠন করলে দুর্নীতি প্রতিরোধে সর্বোচ্চ কঠোর হবে বিএনপি। সংবিধানে ফিরিয়ে আনা হবে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস। 1 কোটি কর্মসংস্থানের অঙ্গীকার করে চাকরি না পাওয়া পর্যন্ত তরুণ তরুণীদের ভাতা দেওয়ার কথাও জানান তারেক রহমান। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং হেলথ কেয়ার চালুর কথা জানান বিএনপি চেয়ারম্যান। ভোটারদের উদ্দেশ্যে বলেন, 12 তারিখ আপনারা ধানের শীষের দায়িত্ব নিন, পরদিন থেকে আপনাদের দায়িত্ব নেবেন বিএনপির এমপিরা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, নির্বাচন সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের 37 মিনিটের ভাষণ। এ সময় ধানের শীষে ভোট চেয়ে নির্বাচিত হলে তার সরকার কি করবেন তার বিস্তারিত তুলে ধরেছেন। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। ভাষণে দুর্নীতি প্রতিরোধ, আইনের শাসন নিশ্চিত এবং সরকারকে জনগণের কাছে দায়বদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান। জানালেন, ন্যায্য রাষ্ট্রীয় সুযোগ পাবে জনগণ। দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে যতটা কঠোর হওয়া যায় বিএনপি সরকার ইনশাল্লাহ ততটাই কঠোর হবে। দেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস প্রতিস্থাপন করা, মহানবীর আদর্শিক ন্যায়পরায়ণ শাসন নিশ্চিত করার কথা বলেছেন তারেক রহমান। জানান, প্রশ্রয় পাবে না ধর্মীয় উগ্রবাদ। সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই কথাটি সংবিধানে পুনরায় সন্নিবেশিত করা হবে। কেউ যেন বিশ্বাসী মুসলমানদেরকে বিভ্রান্ত করতে না পারে সেই ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কেয়ার সুবিধা চালুর কথা জানান বিএনপি চেয়ারম্যান। কর্মসংস্থান সৃষ্টি ও চাকরি নিশ্চিত না হলে ভাতার বিষয়েও উল্লেখ করেন ভাষণে। বলেন, পাচার ঠেকানো গেলে অর্থায়ন সমস্যা হবে না। বিএনপি শিক্ষিত তরুণ তরুণীদের জন্য 6 মাস থেকে সর্বোচ্চ 1 বছর কিংবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বিশেষ আর্থিক ভাতা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথমবারের মতন দেশে প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ইস্যু করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসনে মেধার মূল্যায়ন করার প্রতিশ্রুতিও দেন বিএনপি প্রধান। যথাসময়ে পে স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাসও দিয়েছেন তারেক রহমান। সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য যথাসময়ে জাতীয় পে স্কেল ঘোষণা এবং বাস্তবায়ন করা হবে। ধানের শীষে ভোট দিলে দেশের বিজয় আর নিশ্চিত হবে তাবেদার মুক্ত বাংলাদেশ। দেশ পরিচালনা করতে গিয়ে সেই সময় কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটি হয়েছে। সেজন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। শক্তি প্রদর্শন করে কেউ ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। এখন থেকে ভোটের পাহারাদারি শুরু করার নির্দেশ দেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, কোনো জালিয়াতি, ভোটচোর, অবৈধ ইঞ্জিনিয়ার যেন জনগণের কপাল নিয়ে খেলতে না পারে। বিজয়ের মালা গলায় পরিয়ে দিয়ে তারপর ঘরে ফেরার আহ্বান জানান ডক্টর শফিকুর রহমান। নির্বাচনী প্রচারণার শেষ দিনে ঢাকার বিভিন্ন আসনে জনসভায় অংশ নিয়ে এসব কথা বলেন জামায়াত আমির। এ সময় জনসভায় অংশ নেয়া 11 দলীয় ঐক্যের নেতারাও নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের সতর্ক করেন। দোহার নবাবগঞ্জ ঢাকা 1 আসনের নির্বাচনী জনসভা দিয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণার ইতি টানলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সবশেষ জনসভায়ও দোহার জয়কালী বড় মাঠ নেতাকর্মী ও সমর্থকদের চাপে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। শেষ নির্বাচনী সভায়ও জামাত আমির বলেন, দেশের মানুষ জামাতকে নির্বাচিত করলে দুর্নীতি, চাঁদাবাজ, ফ্যাসিবাদ মুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে। নারীর অধিকার রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
যারা অতীতেই বিভাজন করেছে তারাই অন্যদের সবচেয়ে বেশি সর্বনাশ করেছে। আমরা এই গণদুশমনদেরকে রুখে দেব। আমরা সবাই মিলেমিশে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্বের ভিতরে ইনশাআল্লাহ একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই বাংলাদেশকে আর কাউকে বিভক্ত করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, একটি দল নির্বাচনে শক্তি প্রদর্শন করে জয়ী হওয়ার চেষ্টা করছে। কেউ অবৈধ শক্তি প্রয়োগ করে ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে তাদের প্রতিহত করার নির্দেশ দেন তিনি। উস্কানি কেউ দিলে চোখে চোখ রেখে বলবেন, ইনশাআল্লাহ 12 তারিখ যাব, আমার পছন্দের প্রার্থী এবং প্রতীকে ভোট দেব, তোমার পারলে তুমি আমাকে ঠেকাইও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 1 আসনের সর্বশেষ জনসভায় অংশ নিলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি অন্যান্য নির্বাচনী সমাবেশের মতো বৈষম্য এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন তিনি। একই সাথে 12 ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান নেওয়ার পরামর্শ দেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। এর আগে দিনের শুরুতে সকাল 10টায় ঢাকা 13 আসনের নির্বাচনী জনসভায় মোহাম্মদপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অংশ নেন জামাত আমির, যেখানে 11 দলীয় ঐক্যের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। জনসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, ডাকসু ভিপি সাদিক কায়েম সহ উপস্থিত ছিলেন 11 দলের নেতারা। এ সময় রিকশা প্রতীকে ভোট চেয়ে নির্বাচন কমিশনের সমালোচনা করেন তারা। ভোট কেন্দ্র যদি দখলের চেষ্টা করা হয়, ইনশাআল্লাহ শক্ত হাতে লাঠি হাতে তরুণ সমাজ প্রতিহত করতে হবে। মাদক সাম্রাজ্য মুক্ত মোহাম্মদপুর আপনাদেরকে ইনশাআল্লাহ উপহার দিতে চাই। একই অন্ধকার গলিপথে আমাদের নির্বাচন কমিশন হাঁটার চেষ্টা করছে। জনসভায় একটি পক্ষ ভোট হাইজ্যাক করার চেষ্টা করছে অভিযোগ করে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান জামাত আমির। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনী প্রচারণা শেষ সময়ে জাতির উদ্দেশ্যে নির্বাচনী ভাষণ দেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ভাষণে সততা, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দুর্নীতি, আধিপত্যবাদ ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গঠনের জন্য জামায়াত ও 11 দলীয় জোটের পক্ষে ভোট চান তিনি। বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় জামায়াত ইসলামী অঙ্গীকারবদ্ধ। তারা ক্ষমতায় এলে সব ধরনের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করবেন। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, প্রচারের শেষ সময়ে এসে জাতির উদ্দেশ্যে বাংলাদেশ টেলিভিশনের ভাষণ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ক্ষমতাবানদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হিম্মত সবার হয় না। ভাষণে তিনি বলেন, আগামীতে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে সততা ও ইনসাফ কায়েম হবে, সুযোগ তৈরি হবে কর্মসংস্থানের। তার বিপরীতে দুর্নীতি, আধিপত্যবাদ ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গঠন করবে তার দল। আমরা চাই এমন বাংলাদেশ যেখানে আর কোনো দিন জনগণকে রাস্তায় নামতে হবে না। আমরা কি শোষণ, জুলুম, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র চাই? আমাদেরকে ভাবতে হবে, আমরা কি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনতে চাই? এসব বিষয়ে যদি আমরা ইতিবাচক পরিবর্তন দেখতে চাই, তাহলে আমাদেরকে আগামী নির্বাচন নিয়ে নৈতিকভাবে ভাবতে হবে। ভাষণে দেশের নারীদের বিষয়ে বাড়তি গুরুত্ব দেন জামায়াতের আমির। বলেন, নারীরা শুধু ঘরেই থাকবে না, তাদের মূলধারার রাজনীতিতে যুক্ত করা হবে। আমরা ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরের ভেতরে নয়, সমাজের মূলধারার নেতৃত্বে থাকবেন সগৌরবে। কর্পোরেট জগৎ থেকে রাজনীতি সবখানে তাদের মেধার মূল্যায়ন হবে, কোনো বৈষম্য ছাড়াই। আমরা এমন এক দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি যেখানে কোনো মা, বোনকে, মেয়েকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না। আগামী বাংলাদেশের দায়িত্ব সচেতন তরুণদের হাতে তুলে দিয়ে জামায়াতের আমির বলেন, বিভেদ ও বিভাজনের রাজনীতিমুক্ত দেশ গড়তে চান তারা। আমাদের প্রবাসীরাও জাতীয় সংসদে আনুপাতিক হারে ইনশাল্লাহ তাদের প্রতিনিধিত্ব আমরা নিশ্চিত করার পক্ষে। প্রবাসীদের সঙ্গত সমস্ত বিষয়গুলো আমরা গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে দেশে যাতে কোনোভাবে তারা নিপীড়নের শিকার না হন, তা আমরা নিশ্চিত করব। 11 দলীয় জোটের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানিয়ে ভাষণ শেষ করেন জামায়াতের আমির। আমরা অন্যের ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করি এবং শ্রদ্ধা করি, তেমনি সকল দেশের সাথে বন্ধুত্ব প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দেব। তবে আমাদের জাতীয় স্বার্থ মর্যাদা, জাতীয় উন্নয়ন, অগ্রাধিকার আন্তর্জাতিক সম্পর্ক নির্মাণে প্রধান ভূমিকা রাখবে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। শেষ হলো জাতীয় সংসদের নির্বাচনী প্রচার। রাজধানীতে শেষ মুহূর্তের গণসংযোগকালে নির্বাচনী ইশতেহারের পাশাপাশি আসন ভিত্তিক নানা উন্নয়নের প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। শেষ সময়ের চেষ্টা করেন ভোটারদের মন জয়। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারেও আশাবাদী প্রত্যেককে।
তবে এবার প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, নির্বাচিত প্রার্থীর কাছ থেকে কাজের বাস্তবায়ন চান ভোটাররা। মধ্যরাতেও কোনো কোনো এলাকায় প্রচার চালান প্রার্থীরা। মাদক মুক্ত আমাদের 9 আসনটা করতে পারে, এটাই হলো প্রত্যাশা। আর আমাদের রাস্তাঘাটের উন্নতি করবে, এটাই আমাদের প্রত্যাশা ওনার কাছে। প্রত্যাশা অনেকই থাকবে আমাদের, কিন্তু জনসংকুল দেশ, সেই হিসাবে আমাদের প্রাপ্তি কম। এই প্রাপ্তি কমের ভিতরেও আমি আশা করব সব বয়সের মানুষ আমাদেরকে শুভকামনা জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। আর যেহেতু আমার স্বাস্থ্যের কাজটা আসলে মধ্যবয়সী এবং যারা প্রবীণ তারাই আমার কাজের সাথে পরিচিত ছিল বিগত বছরগুলো থেকে, তো ওনারাও এসে জানিয়ে যান যে অমুক ভিডিও থেকে এই সমস্যাটার সমাধান হয়েছিল, ধন্যবাদ জানান এবং অনেক শুভকামনা জানান। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজ শেষে নির্বাচনী আচরণবিধি মেনে নির্ধারিত সময়ে সকাল 7:30টার মধ্যে শাহবাগে প্রচারণা শেষ করেন ঢাকা 8 আসনের 11 দলীয় ঐক্য জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে ফজরের নামাজ আদায় করে ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন তিনি। প্রচারণায় অংশ নিয়ে নাসিরউদ্দিন বলেন, জামায়াতের সঙ্গে জোট করায় আলাদা করে শাপলা কলির ভোট কমবে না, বরং জোটের পরও এনসিপি অনেক সহায়তা পেয়েছে। জানান, জামায়াত চাঁদাবাজি সন্ত্রাসের সঙ্গে যুক্ত না বলেই তাদের সাথে জোটে গিয়েছে এনসিপি। একসাথে ইনসাফের পক্ষে ঢাকা 8-এ কাজ করতে চান বলেও জানান এই প্রার্থী। আমরা ন্যায় ইনসাফের একটি সমাজ গড়তে চাই এবং আমরা দুর্নীতি থেকে মুক্ত থাকতে চাই, চাঁদাবাজি সন্ত্রাস থেকে মুক্ত থেকে আপনাদের সেবা করতে চাই। আপনাদের সেবার জন্য আপনার সন্তানকে আপনি ভোট দিবেন, যাতে আমরা ঢাকা 8 আসনে একটা ইনসাফের রাজত্ব কায়েম করতে পারি এবং নতুন বাংলাদেশ গঠন করতে পারি। দর্শক, নির্বাচনের আর বেশি সময় বাকি নেই। প্রচারণা বলতে গেলে আর কিছু সময় মাত্র বাকি। প্রচারণা বলতে গেলে আসলে শেষ হয়ে গেছে। তারপর আপনাদের এই বিষয়ে একটু জানাতে চাই, রাজধানীর মহাখালী এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী ফয়সাল মাহমুদ। আমরা যাচ্ছি তার কাছে। ফয়সাল, প্রচার গণসংযোগের সময় তো শেষ, এখন এলাকার সার্বিক পরিবেশ কেমন দেখছেন? সকাল 7টায় প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। তার আগেই প্রার্থীরা অনেকেই আমরা দেখেছিলাম সকাল থেকে ফজরের নামাজের পরপরই কিছু গণসংযোগ করেছেন। তবে ঢাকা 17 আসন, যেটি মূলত বেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে, যেখান থেকে নির্বাচন করছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন জামায়াতের ডাক্তার এস.এম. খালেদুজ্জামান। তো এই আসনটিকে নিয়ে মানুষের মধ্যে বেশ আলোচনা রয়েছে। তো সেই জায়গায় আমরা সকালেই এখানে এসেছি এবং যেমনটি জানানোর চেষ্টা করেছিলাম যে এখানে খুব বেশি একটা প্রচারণা দেখা যায়নি। আমরা এখন এই মুহূর্তে রয়েছি মহাখালীতে অবস্থিত বিএনপি এবং জামায়াতের যে নির্বাচনী কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের ঠিক সামনে। দুটি কার্যালয়ে আমরা এসে দেখতে পেলাম দুটি বন্ধ রয়েছে, অর্থাৎ সকাল থেকে খুব বেশি প্রচারণা এখানে হয়নি। যেহেতু আপনি জানেন আজ সকাল 7টা থেকেই মূলত প্রচারণা আনুষ্ঠানিকভাবে বন্ধ রয়েছে। তো এর পাশাপাশি আমরা কথা বলেছিলাম এই এলাকার ভোটারদের সাথে, তারা তাদের প্রত্যাশার কথা জানতে চেয়েছিলাম। তারা যেমনটি জানিয়েছিলেন যে আসলে দীর্ঘদিন পর এরকম একটি উৎসব মুখর পরিবেশে ভোট আসছে, ফলে তাদের সকল আগামী নির্বাচন হবে, আগামীর ভোট হবে, সেটি তাদের প্রত্যাশা। এবং তারা বলছেন যে যাতে এই ভোটকে কেন্দ্রিক যাতে কোনো ধরনের সহিংসতা সংঘাত না ঘটে। ফয়সাল মাহমুদ, ধন্যবাদ আপনাকে। শেষ হলো জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। এর আগে রাজধানীর বাইরে গেল মধ্যরাতে বিভিন্ন স্থানে শেষ মুহূর্তের প্রচারণা চালান প্রার্থী ও তাদের কর্মীরা নিজ নির্বাচনী এলাকা ঘুরে ঘুরে গণসংযোগ করেন, সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ভোট চান। তারা বলেন, শেষ সময়ে প্রতি মিনিট প্রতি সেকেন্ডও গুরুত্বপূর্ণ। সেই সময়টুকু ব্যয় করতে চান না ভোট প্রার্থনায়। কেউ আবার ভোরের আলো ফোটার পরপরই বের হয়ে পড়েন। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের আশা ব্যক্ত করেন প্রত্যেকেই। এদিকে বিভিন্ন স্থানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগও করেন কেউ। তবে ভোটাররা চান শান্তিপূর্ণ পরিবেশ। দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুতাসিম বিল্লাহ সবুজ। আমরা যাচ্ছি তার কাছে। সবুজ, প্রচারণা তো শেষ হয়েছে,
এখন কি কার্যক্রম চলছে? আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচার প্রচারণা সেটি আসলে এখন থেকে কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং আমরা দেখেছি যে প্রার্থী রয়েছেন বা প্রার্থীর সমর্থক রয়েছেন তারা শেষ মুহূর্ত পর্যন্ত তাদের প্রচার প্রচারণার কাজে লাগিয়েছেন। এখন আমি আসলে বিভিন্ন দলের নেতা কর্মীর সাথে কথা বলেছি, তারা আসলে এখন আজকে এবং আগামীকাল যে সময়টি পাচ্ছেন তারা তাদের যে ঘর গুছানোর কাজ, আভ্যন্তরীণ যে কাজগুলো সেটি তারা সারতে চাচ্ছেন। বিশেষ করে তারা কেন্দ্রে যে এজেন্টগুলো দেওয়া হয়েছে সেই এজেন্টদের সাথে যোগাযোগ করছে, এজেন্টদের নিয়ে তারা মিটিং করবেন এবং তারা তাদের যে প্রস্তুতি সেটি জানাবেন এবং যে ভোটার লিস্ট সেটি ভোটারদের কাছে পৌঁছিয়ে দিবেন। এছাড়া অন্যান্য যে কাজগুলো রয়েছে অর্থাৎ বা গাড়ির স্টিকার লাগানো, গাড়িগুলো ম্যানেজ করা, তাদের যে বা রেজাল্ট শিটগুলো যেখানে ভোটের দিন যে রেজাল্টগুলো লেখা হবে তাদের যে এজেন্টরা লিখবে সে আসলে যে এই কাজগুলো তারা আসলে এখন করবে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া নোয়াখালী যে 6টি মোট সংসদীয় আসন সেখানে মোট 48 জন প্রার্থী আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 18,76,000 ভোটার রয়েছেন এবং এখানে এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য আসলে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে যে যৌথ বাহিনীর যে টহল, চেকপোস্ট এগুলো তো রয়েছে, এছাড়া মোবাইল কোড সেগুলো থাকছে। এছাড়া ভোটারও আসলে বলছেন যে তারা আসলে একটি ভোট দেওয়ার যে পরিবেশ সেটি আসলে নিশ্চিত করার দাবি জানিয়েছে প্রশাসনের কাছ থেকে এবং তারা চাচ্ছেন যে যদি তারা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশ পান, তারা যদি ভোট দেওয়ার মতো সেই পরিবেশ পান তাহলে তারা তাদের উপযুক্ত প্রার্থীকে তারা নির্বাচিত করতে পারেন, যে আসলে তাদের কথাগুলো জাতীয় সংসদে বলতে পারবে সেটি আসলে ভোটাররা বলছেন। সবুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমার আরেক সহকর্মী চট্টগ্রাম থেকে সেখানকার খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন জোবাইদ ইবনে শাহাদাত আমাদের সাথে যুক্ত হচ্ছেন। জোবাইদ, প্রচার তো শেষ হলো, এখন কেমন দেখছেন নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক পরিস্থিতি? বারফি, আজ সকাল 7:30 নাগাদ প্রচারণার যে সময়কাল সেটি শেষ হয়েছে এবং আজ শেষ হলো মূলত কার্যত যে প্রচারণা সেটা গত রাতেই যারা প্রার্থীরা আছেন তাদের সমর্থক বা এলাকায় গিয়ে সেই প্রচারণা শেষ করেছেন এবং সেই প্রচারণার বড় একটা অংশ ছিল উঠোন বৈঠক। প্রত্যেকটা প্রার্থীর ক্ষেত্রেই আমরা বিশেষ করে চট্টগ্রামের যে সকল গ্রাম অঞ্চলের এলাকা নিয়ে যে সকল সংসদীয় আসন গঠিত সেগুলোতে আমরা উঠান বৈঠক করতে দেখেছি। নিরাপত্তার বিষয় যেটা বললেন, প্রত্যেকটা যে সকল জায়গা আছে মানে নিরাপত্তার চাদরে একেবারে ঢেকে রাখা হয়েছে, সেটা মহানগর থেকে শুরু করে উপজেলা, জেলা সব জায়গায়। এবং এই যে প্রচারণা সেটার কারণে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যেহেতু প্রচারণা শেষ, সারা রাত কর্মী সমর্থকরা প্রচারণা চালিয়েছেন, সেই ক্ষেত্রে এখন পর্যন্ত তাদের কাউকে বা প্রার্থীদের কোনো সমর্থকদেরকে আমরা দেখছি না। তবে সাধারণ মানুষের আনাগোনা আছে, কিছুটা তারা চিন্তা করছেন যে পরিস্থিতি কেমন হবে, সেই রকম বিষয়ে কিছু তাদের মধ্যে ইতস্ততা আমরা দেখতে পেয়েছি। তবে সার্বিক ভোট নিয়ে তাদের মধ্যে যে এক প্রকার উচ্ছ্বাস, উদ্দীপনা সেটা এমন দেখছি। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। প্রার্থীরা এখন পর্যন্ত তাদের প্রচারণার সময়টাও যেহেতু শেষ, তারাও তাদের দিক থেকে সবকিছু শেষ করেছেন। নির্বাচনের জন্য সবাই এখন মুখিয়ে আছে। মার্ফি, শাহাদাত, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আগের যে কোনো সময় চেয়ে এবার শান্তিপূর্ণ ও ভালো ভোট হবে বলে দাবি করছে নির্বাচন কমিশন। কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলছেন, ভোট নিয়ে আগের কালিমা মোচনের চেষ্টা করবে দায়িত্বে থাকা প্রশাসন। গণভোটের প্রশ্ন বা এর বাস্তবায়নের কোনো দায় কমিশনের না দাবি করে তিনি বলেন, একই সাথে 2 ভোট গণনা ও ফলাফল ঘোষণা করবে কমিশন। প্রত্যাশা শুক্রবার দুপুরের মধ্যেই সম্ভব হবে বেসরকারি ফলাফল ঘোষণা। বলেন, জোরালো দাবি না আসায় এবার কর্তব্যরত সাংবাদিকরা পোস্টাল ভোট দিতে পারছেন না। কথা বলেছেন সহকর্মী মাহফুজ মিশু। প্রচারণার পর্ব শেষ, চলছে শেষ মুহূর্তে নির্বাচনের প্রস্তুতি। অনেক কেন্দ্রে পৌঁছেছে প্রয়োজনীয় ভোটের সরঞ্জাম। এবারের ভোটে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলানোই বড় চ্যালেঞ্জ। তা মোকাবিলায় সক্রিয় থাকছে 12 লাখের মতো বিভিন্ন বাহিনীর সদস্য। সেনা, নৌ, বিমান অর্থাৎ সশস্ত্র বাহিনী তো মাঠে আছেই। আশা, শান্তিপূর্ণ হবে 12 ফেব্রুয়ারির ভোট। বাংলাদেশে অতীতে যে নির্বাচনগুলো হয়েছে সবগুলো নির্বাচনের তুলনায় এই আইন শৃঙ্খলা পরিস্থিতি, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাধারণ ভোটারদের মধ্যেও একটা স্বস্তি ফিরে এসেছে যে এবারের নির্বাচনে তারা নিরাপদ ভাবে তারা বাড়ি থেকে বের হবে এবং নিরাপদেই ভোট দিয়ে বাড়ি থেকে। জাল ভোট, ভুয়া ফলাফল সহ বাতায়নের নির্বাচনের নানা অভিযোগ আছে এদেশে। সেই বদনাম কি ঘুচবে এবার? তাদের যে কালিমা, এই কালিমাটা তারা ঘুচানোর জন্য, মোচনের জন্য
তারা যার পর চেষ্টা করে আসছে মাঠ পর্যায়ে প্রতিটি রিটার্নিং অফিসার, প্রতিটি অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, প্রতিটি প্রিজাইডিং অফিসারের কমিটমেন্ট যে এবার ভালো নির্বাচন করতেই হবে। সংসদের সাথে এবার হচ্ছে গণভোটও। সেই ভোটের প্রশ্ন ও হ্যাঁ ভোটের পক্ষে সরকারের অবস্থান নিয়ে ছিল সমালোচনা, যদিও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি কমিশনের। আপনি দাবি করছেন গণভোটের পক্ষে কোনো সরকারি অফিস প্রচারণা চালাচ্ছে না। নির্বাচন কমিশনের নলেজে এরকম তো আমরা ফার্দার আর দেখতে পাচ্ছি না। প্রশ্নের বিষয়ে বা হানা বিষয়ের যে সিদ্ধান্তগুলো এগুলো সরকার নিয়েছে, আমাদের কাজ হচ্ছে নির্বাচনটা উঠিয়ে দেওয়া বা নির্বাচনটা করা। দুটি ব্যালট হওয়ায় ফলাফল ঘোষণায় দেরির আশঙ্কা, আর কোন ফল আগে হবে তা নিয়েও আছে প্রশ্ন। একই সাথে গণনা হবে, একই সাথে ফলাফল ঘোষণা করা হবে, কোনোটার আগে কোনোটা না, কোনোটার পরে কোনোটা না, একই সাথে ফলাফল ঘোষণা হবে। আগের যে সময়ে আপনারা পেতেন, এবার প্রযুক্তিগত সুবিধার কারণে আমরা ওই সময়টার ভিতরেই পারবো বলে বিশ্বাস। বলছেন ভোট পড়ার হারও সন্তোষজনক হবে এবার। ভোট কাস্টিং এর পার্সেন্টেজ আমরা আশা করছি নির্বাচন কমিশন যে উল্লেখযোগ্য হারে বাড়বে। এবারই প্রথম প্রবাসী বাংলাদেশি ভোটের কাজে থাকা সরকারি কর্মচারী, জেলখানার কয়েদিরাও ভোট দিয়েছেন। তাহলে কর্মরত সংবাদকর্মীরা কেন পারবেন না ভোট দিতে? আমরা যে ইন্টেনশনালি বাদ দিছি বিষয়টা এরকম না। ওই পর্যায়ে আমরা জোরালো ভাবে আপনাদের দিক থেকেও যে এরকম প্রস্তাব হয়তো আমরা আমাদের বিবেচনায় আসেনি। নির্বাচনের পর কমিশনের নির্বাসনে যাওয়ার গল্প পুরনো। এবার কি সেই বৃত্ত থেকে বের হতে পারবে নাসিরউদ্দিন কমিশন? আমরা নির্বাসনে যাব না, যাওয়ার মতো কাজ করছি না। যার মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোট কেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। বিকেলে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছে ইসি সচিব আখতার আহমেদ। এর আগে ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার সদস্য ছাড়া কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না, এমন নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। প্রকৃত অর্থে এটা ওয়াজ এ লিটল বিট অফ মিসকমিউনিকেশন। আমরা যেটাভাবে বোঝাতে চেয়েছি, আমরা লিখিতভাবে সেটা বোঝাতে পারিনি। এটার যেটা সত্যি সেটাই আমি আপনাদেরকে বললাম। এর বাইরে আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেছেন। তারা বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন সমস্যা ফেস করতেছেন, সে সম্পর্কেও বলেছেন। তো এগুলো আমরা নোট করেছি। নির্বাচনে বডি ওর্ন ক্যামেরা নিয়ে শুরু থেকেই উঠেছে নানা প্রশ্ন। ক্যামেরা কেনা, সরবরাহ এবং মনিটরিং প্রক্রিয়া সম্পর্কে কোনো ব্যাখ্যা এখনও প্রকাশ করেনি বাংলাদেশ পুলিশ। অনুসন্ধানে জানা গেছে নির্বাচনের জন্য অনলাইন ও অফলাইন দুই ধরনের বডি ওর্ন ক্যামেরা সংগ্রহ করা হয়েছে দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে। অভিযোগ উঠেছে এসব ক্যামেরার মূল্য নির্ধারণ হয়েছে বাজার মূল্যের চেয়ে বেশি দরে, আর একটি প্রতিষ্ঠানের মালিক নিজেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেউ ঝামেলা করতে চাইলো, সাথে সাথে বডি অন ক্যামেরার SOS বাটনটা সব দিলি, তখনই কন্ট্রোল রুমের যে মনিটর আছে সেখানে এই ক্যামেরার ছবি সবার সামনে ভাইসে উঠবি। সরকারের এই প্রচারমূলক বিজ্ঞাপন দেখে মানুষের ধারণা হতে পারে প্রতিটি ভোট কেন্দ্রেই এবার অনলাইন বডি অন ক্যামেরা থাকবে। কিন্তু সারা দেশে 42,761 ভোট কেন্দ্রের বিপরীতে কেনা হয়েছে মাত্র 25,700টি ক্যামেরা। গড়ে প্রতি কেন্দ্রে একটি ক্যামেরাও বরাদ্দ হয়নি। এই ক্যামেরার সবগুলো আবার অনলাইন নয়। পুলিশের নথি বলছে 639টি থানায় দেয়া হয় 10,000 অফলাইন ক্যামেরা, অর্থাৎ এগুলোর ফুটেজ তাৎক্ষণিকভাবে দেখা যাবে না। এছাড়া কোনো থানায় মাত্র একটি, আবার কোনো থানায় দেওয়া হয়েছে 130টি ক্যামেরা। পুলিশের দাবি সব ক্যামেরার নিয়ন্ত্রণ থাকবে কেন্দ্রীয়ভাবে। তবে অনুসন্ধানে জানা যায় পুলিশের সদর দপ্তরের 14 তলায় অনলাইন ক্যামেরার মনিটরিংয়ে থাকবে সরবরাহকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজি। একই ভবনের 12 তলায় অফলাইন ক্যামেরা মনিটরিং করবে সিল্কওয়েজ কার্ড অ্যান্ড প্রিন্টিং লিমিটেড। এই প্রতিষ্ঠানটির মালিক শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি চাঁদপুর 3 আসনে একটি রাজনৈতিক দলের প্রার্থী। বাজার মূল্যের চেয়ে বেশি দামে সরবরাহ করার বিষয়টি জানতে প্রতিষ্ঠানটির কারখানা ও অফিসে যোগাযোগের চেষ্টা করলে বলা হয় কর্মকর্তারা নাকি ভোট নিয়ে ব্যস্ত। সেই ম্যানেজার স্যার নাই, উনি দেশে গেছে। ইলেকশন তো। ইলেকশন কোথায়? ইলেকশন ওই যে চাঁদপুর। কিসের ইলেকশন?
কিসের ইলেকশন আপনি জানেন না? এমপি ইলেকশন। এমপি ইলেকশন আমাদের ওই যে মালিক চাঁদপুর বাড়ির স্যার নির্বাচন করতেছে বিএনপির থেকে, তো সবাই সেখানে চলে গেছে, অফিসারটা কেউ নাই। গুলশানের প্রধান কার্যালয়েও একই অবস্থা। বডি অন ক্যামেরার ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম। আপনারা তো কাজটা পেয়েছেন, আসলে ওইটা নিয়ে তো আমি অত ডিটেলস জানি না। কাজটা কি আপনারা টেন্ডারের মাধ্যমে পেয়েছিলেন? আসলে আমি এইসব বিষয়ে কোনো কিছুই জানি না, যে কিভাবে পেয়েছে বা কি আসে বিষয় বা কতগুলো দিয়েছে। হ্যাঁ, একটু স্যারের সাথে কথা বলতে হবে। আচ্ছা, একটু কথা বলে আমাকে ব্যাক করেন প্লিজ। পরবর্তীতে তিনি আর আমাদের সাথে যোগাযোগ করেননি। থানায় থানায় ক্যামেরা পৌঁছে দেওয়া এবং মনিটরিং এর জন্য সিল্কওয়েজ নিয়োগ করে আরেকটি প্রতিষ্ঠান ডিজিডেনকে। সে প্রতিষ্ঠানের একজন কর্মকর্তাকে ক্যামেরা নিয়ে প্রশ্ন করা হলে সবকিছু এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। আপনারা তো যে বাংলাদেশ পুলিশের সাথে বডি অন ক্যামেরা নিয়ে কাজ করছেন। না, আমরা তো কাজ করছি না। আমাদের কাছে তো তথ্য প্রমাণও আছে যে আপনারা কাজ করছেন। কি প্রমাণ আছে আপনার কাছে? বাংলাদেশ পুলিশে যে আপনারা সদর দপ্তরে যে কাজ করেছেন সেটার তো একটা ছবি আপনাকে আমি পাঠাইতে পারি, আপনার ছবি পাঠাইতে পারি। না না, আমার ছবি দিয়ে তো লাভ নাই। আমি তো ধরেন সাব কন্ট্রাক্ট, আমি সাপ্লাই তো আমি করি নাই। আপনি যারা সাপ্লাই করছে ওদের সাথে কথা বলেন। আপনি কি হিসেবে কাজ করেন? আমি সাব কন্ট্রাক্ট হিসেবে কিছু সাপোর্ট দিয়েছি, আমি তো সাপ্লাই করি নাই। আমি 3-4 লেয়ার পর ইভেন আমি আসলে টোটাল কাজ কে পাইছে সেটাও জানি না। আপনারা সেদিকে অফলাইন ক্যামেরা নিয়ে কাজ করছেন না অনলাইন ক্যামেরা নিয়েও কাজ করছেন? না, আমি যেগুলো ট্রান্সপোর্টেশন করেছি এগুলো অফলাইন ক্যামেরা। সিল্কওয়েজের একজন টেকনিশিয়ান জানিয়েছেন নির্বাচনের দিন বডি অন ক্যামেরার মনিটরিং এ তারাই যুক্ত থাকবেন। অনলাইনে কাজ করতেছে কারা? স্মার্ট। আর অফলাইনটা আপনারা কাজ করতেছেন? আচ্ছা, আপনারা কি এটা মনিটরিং এর দায়িত্বে থাকবেন? আচ্ছা, আর অনলাইনে? স্মার্ট টেকনোলজির সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ কথা বলতে রাজি হননি। ক্যামেরা কেনার দরপত্র প্রক্রিয়া, মূল্য নির্ধারণ, সরবরাহ এবং মনিটরিং ব্যবস্থার স্বচ্ছতা জানতে আমরা কথা বলি পুলিশ সদর দপ্তরে। বডি অন ক্যামেরার যে বিষয়টা, কয়টা কেনা হয়েছে এবং আপনার টেন্ডার প্রক্রিয়াটা কিভাবে হয়েছে, আর হচ্ছে যে কে কে পেয়েছে কাজটা, সরবরাহকারী প্রতিষ্ঠান। প্রশ্ন লিখিত আকারে পাঠানোর পর আর কোনো জবাব পাওয়া যায়নি। অপূর্ব আলাউদ্দিন, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সারা দেশে বইছে ভোটের হাওয়া, কিন্তু নির্বাচনী উত্তাপের সমান্তরালে ডিজিটাল প্ল্যাটফর্মে বড় ঝুঁকি, অপতথ্য বা গুজব। সেটি মাথায় রেখেই যমুনা টেলিভিশন শুরু করেছে বিশেষ আয়োজন সিচুয়েশন রুম, যেখান থেকে সব ধরনের গুজব এবং অপতথ্যের সবশেষ হালনাগাদ তথ্য আপনি পাবেন। আমাদের সাথে থাকছে দেশের সবচেয়ে নির্ভরযোগ্য ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ডিসমিস ল্যাবের রিসার্চ অফিসার তৌহিদুল ইসলাম রাসো। স্বাগত জানাচ্ছি আপনাকে রাসো। আপনার কাছে জানতে চাচ্ছি, নির্বাচনকে জড়িয়ে কোনো ধরনের ভুল তথ্য ছড়াতে দেখা যাচ্ছে কিনা এখন? হ্যাঁ, বেশ কিছুদিন ধরে আমরা সিচুয়েশন রুমে যে জিনিসগুলো দেখছিলাম যে নির্বাচন কেন্দ্রিক নানা ধরনের অপতথ্য কিন্তু সামাজিক মাধ্যমে ছড়াচ্ছে। সেখানে প্রার্থীতা ভুলভাবে কোন একটা প্রার্থীকে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এরকমের একটা যেমন দাবি রয়েছে, তেমন দাবি রয়েছে আসলে নির্বাচন হচ্ছে বানচালের উদ্দেশ্যে বা নির্বাচন স্থগিত করা হয়েছে এরকমের দাবিও। তো বর্তমানে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি সেটা যদি একটা বলি যে আপনারা জেনে থাকবেন যে রিসেন্টলি হচ্ছে ইলেকশন কমিশন একটা নির্দেশনা জারি করে যে হচ্ছে নির্বাচনের দিন ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে ফোন ব্যবহার করতে পারবে না। সো এটি নিয়ে একটা অপতথ্য আমরা দেখতে পাই, যেখানে একটা ভুয়া ফটো কার্ডে গণমাধ্যমের ফটো কার্ড নকল করে বলা হচ্ছে যে বিএনপির নেতা হাফিজউদ্দিন ইসিকে এই ধরনের একটা ভোট কেন্দ্রে এই যে মোবাইল নিষিদ্ধর বিষয়টা নিয়ে ধন্যবাদ জানিয়েছেন। পরবর্তীতে ফ্যাক্ট চেকে দেখা যায় যে মানে দাবিটা আসলে ভুয়া এবং এরকমের কোনো স্টেটমেন্ট বা এরকমের কোনো বক্তব্য তিনি দেন নাই আসলে। পরবর্তীতে আরেকটা দেখা যায় যে সেনাবাহিনী একটা বেশ কয়েকদিন আগে একটা আপনার নির্দেশনা দিয়েছিল বা বিজ্ঞপ্তি দিয়েছিল যে ঢাকার 2টা আসন মোটামুটি ঝুঁকিপূর্ণ নির্বাচনের সময়। সেটাকে হচ্ছে পরিবর্তন করে বলা হচ্ছে যে এই জন্য ভোট কেন্দ্রে কেউ যাবেন না, এরকমের একটা ফটো কার্ডও হচ্ছে ওখানে বলা হচ্ছে। ফটো কার্ডে জাস্ট এটা সম্পাদনা করে লিখে দেওয়া হয়েছে, যেটা মানুষের মধ্যে কিন্তু আসলে একটা বিভ্রান্তি তৈরি করেছে। ইলেকশনে এসে ভোট দিতে যাবে কি যাবে না এরকমের একটা বিষয় মানুষের মধ্যে ভীতি তৈরি করতে পারে।
আরেকটা বিষয় দেখা যায় যে আমরা জানি যে কুষ্টিয়া 3 আসনে হচ্ছে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী এবং ইসলামিক বক্তা আপনার আমির হামজা, তিনি হচ্ছে সেই আসন থেকে নির্বাচন করছেন। তো সম্প্রতি হচ্ছে তিনি গণসংযোগ কালে হচ্ছে অসুস্থ হয়ে পড়েন, পরবর্তীতে ছড়ানো হয় আসলে তিনি মারা গিয়েছেন, এরকমের একটা দাবি। সো নির্বাচন ঘিরে কিন্তু মানে সব ধরনের মিস ইনফরমেশনের ক্ষেত্রে এই জিনিসগুলো দেখা যায়। প্লাস আমরা সাম্প্রদায়িক সংঘাতের একটা বিষয় গতকাল দেখতে পাই, যেটা আমরা দেখতে পেয়েছি যে বলা হচ্ছে আপনার বিএনপির এক ছাত্রদল নেতা হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে বলছেন তারা যদি ধানের শীষে ভোট দেয়, রাষ্ট্র আপনার কাছে আরো কিছু তথ্য আমাদের জানা ছিল। প্রার্থীদের যেহেতু প্রচার প্রচারণার সময় শেষ হয়ে গেছে, এটি অনলাইনে তথ্য প্রবাহে কোনো প্রভাব ফেলবে কিনা, কোন বিষয়ে অডিয়েন্স সতর্ক থাকতে পারে, আপনারা কোন ধরনের কোন বিষয়টির দিকে আপনারা বেশি নজর রাখছেন? বর্তমানে নির্বাচন নিয়ে সংশয় বা ভয়ভীতি প্রদর্শনের যে বিষয়টা, সেটা নিয়ে তো বিভ্রান্তি ছড়াচ্ছে, যেটা আমি শুরুতে বললাম। প্লাস আপনি জেনে থাকবেন যে বা আমরা জানি যে আজকে সকাল 7:30 থেকে নির্বাচনে আসলে যে প্রচার প্রচারণা সেটা আসলে বন্ধ, মানে সেটা আসলে সময় শেষ হয়ে গিয়েছে। কিন্তু সামাজিক মাধ্যমে এটা মনিটর করা বা সামাজিক মাধ্যমে এটা কে মনিটর করবে বা মেকানিজম তৈরি করবে, সেটা কিন্তু এখনো হয়নি। সো দেখা যাবে নির্বাচন নিয়ে সংশয় বা সংঘাতের যে বিষয়গুলা, সেগুলা কিন্তু অপতথ্য আকারে ছড়িয়ে যেতে পারে এবং পুরনো ছবি ভিডিও, সংঘাতের ছবি ভিডিও বা বিক্ষোভের ছবি ভিডিও কিন্তু বর্তমানে সাম্প্রতিক দাবিও ছড়াতে হতে পারে বা ছড়ানোর নজির দেখা যেতে পারে, যেটা আসলে ভোটারদের ভোট কেন্দ্র যেতে অনুৎসাহিতও করতে পারে। বা আমি যেটা বললাম যে ভোটার সাপ্রেশনের যে বিষয়গুলো, সেগুলা কিন্তু অপতথ্যের মাধ্যমে ঘটতে পারে। সো এই জন্য যে কোনো ধরনের ছবি ভিডিও সংঘাতের হোক বা যেই প্রচার প্রচারণী হয়ে থাকুক, সেটা আসলে মানুষজনকে আগে রাষ্ট্র আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। স্বাক্ষর হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচিত এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড ART চুক্তি। সোমবার রাতে বাণিজ্য মন্ত্রণালয় ভার্চুয়ালি চুক্তিতে সই করে দুই দেশ। বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং যুক্তরাষ্ট্রের পক্ষে জেসমিন গ্রিয়ার এতে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে পণ্যের শুল্ক 20% থেকে কমে 19% নির্ধারণ করা হয়। এছাড়াও আমেরিকা থেকে আমদানিকৃত তুলা ও কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাক রফতানিতে রেসিপ্রোকাল শুল্ক শূন্য নির্ধারণ করা হয়েছে। এর আগে প্রথম দফায় বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক ধার্য করা হয় 37%, পরে কমিয়ে করা হয় 35%, সবশেষ নির্ধারণ হয় 20%।